হ্যালো সবাইকে, স্টাডি উইথ রিমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমাদের ফার্স্ট কোর্সের একটা কোয়েশ্চেন্স আমরা আলোচনা করেছিলাম, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আর প্রত্যেক ইয়ারই মোটামুটি সেগুলো রিপিট হচ্ছে। তো আজকে আমরা বাকি কোয়েশ্চেনগুলো আলোচনা করব। চলো দেখো, 10 নম্বরের কোয়েশ্চেনটা হচ্ছে কি, বাক্যবিন্যাস বা সিনট্যাক্স কাকে বলে। তো বাক্যবিন্যাসটা হচ্ছে কি না, বাক্যবিন্যাস হলো শব্দগুলোর বিন্যস্ত হয়ে বাক্যে পরিণত হওয়া। অর্থাৎ বাক্যবিন্যাস হলো ভাষার ব্যাকরণ। এর কাজ হলো মরফিনগুলি একত্রিত করে অর্থপূর্ণ বাক্য গঠন করা। যেমন হচ্ছে যে আমি ভালো ছেলে, এখানে আমি ভালো ছেলে এই তিনটেই হলো মরফিন, এবং আমি ভালো ছেলে একত্র হলো বাক্য। বুঝতে পারছো? এগুলো আলাদা আলাদা করলে সেগুলো হচ্ছে মরফিন, আর সেটা একত্রিত করলে বাক্য। কিছু প্রশিক্ষণের সাহায্যে শিশু বাক্যবিন্যাস করার নিয়ম সহজেই শিখতে পারে। তো বাক্যবিন্যাসটা কি এটা বুঝতে পারলে। এরপর কি দেখো, এরপর হচ্ছে লিবিডো। তো মানসিক প্রতিস্থাপনের একটি পদ্ধতি যা প্রাণীদের যৌন উত্তেজনার বা প্রবৃদ্ধ যৌন চাহিদার সাথে সম্পর্কিত। এটি প্রাণীদের সামগ্রিক স্থিতি, মনোসমৃদ্ধি এবং যৌন সংস্কারের প্রভাবের সাথে সম্পর্কিত হতে পারে। লিবিডো কি না, লিবিডো শব্দটি প্রাথমিকভাবে সাধারণত সেই উত্তেজনা বা চাহিদা বোঝায় যা যৌন প্রক্রিয়ার প্রারম্ভে অনুভূত হয়। তো লিবিডো ফার্স্ট শব্দটা আমাদের কোথায় ব্যবহৃত হয়েছে বলো তো? ফ্রয়েডের তত্ত্বতে আমরা পাবো লিবিডো। ফ্রয়েডের তত্ত্বটাও আমি একদিন আলোচনা করব পুরোটাই, তখন তোমরা বুঝতে পারবে পুরো জিনিসটা। এরপরে কি আছে, ভাষার বিভিন্ন উপাদানগুলি কী কী। তো দেখো, ভাষার বিভিন্ন উপাদান এগুলো যদিও 2 নম্বরের কোয়েশ্চেন, বাট কিছু জিনিস আছে যেগুলোতে তোমাকে একটু কিছু অ্যাড করতে হবে। যেমন ভাষার বিভিন্ন উপাদান কি, এখানে যদি তুমি ডিরেক্ট লিখে দাও যে হ্যাঁ এই 4টেই হচ্ছে ভাষার উপাদান, সেক্ষেত্রে না, সেটা হবে না। ফার্স্টে তোমাকে কিছু অ্যাড করতে হবে যাতে তুমি আস্তে আস্তে উপাদানগুলো তারপরে বলবে। তো দেখো, আমি সাজিয়ে লিখে রেখেছি। তো ফার্স্টে তুমি এটা বলতে পারো যে ভাষা আদতে একটি সংস্কৃত শব্দ, বা এতটা যদি নাও লেখো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি এখান থেকে লিখতে চাও। আমি এখান থেকেই পড়ছি, বা যেটুকু তোমাদের মনে হয় যদি ডিরেক্ট তোমরা সংজ্ঞা দিয়ে তারপরে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতটা দিতে চাও তাহলে ভালো হবে। তো ভাষা আদতে একটি সংস্কৃত শব্দ যা এসেছে ভাষ ধাতু থেকে। এর অর্থ কী না, কথা বলা। মানুষের যোগাযোগের সহজাত মাধ্যম বা বাহন হলো ভাষা, এটা আমরা জানি। আর ভাষা সংজ্ঞায়ন করতে হলে যে সংজ্ঞাটা সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাব প্রকাশে সক্ষম অর্থবোধক ধ্বনিকেই বলা হচ্ছে ভাষা। বাকযন্ত্র থেকে উৎপন্ন, ভাব প্রকাশে সক্ষম আর অর্থবোধক, এই তিনটে কিন্তু এগুলো কিন্তু বৈশিষ্ট্যতেও তোমাদের কাজে লাগবে, তো এগুলো মাথায় রাখবে। এবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমার 2 নম্বরেই পড়ুক, 5-এ পড়ুক, 10-এ পড়ুক, এই মতটা দেবে। তো ওনার মতে কি না, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টিকেই বলা হচ্ছে, ধ্বনির শব্দ সমষ্টিকে বলা হচ্ছে কি না, ভাষা। এবার ভাষার 4টে উপাদান কি? ফার্স্ট হচ্ছে ধ্বনি বা ফোনোলজি, শব্দার্থ বা সিম্যান্টিক্স, বাক্য গঠন বা বাক্যবিন্যাস, যেটা আমরা এইমাত্র বললাম সেটা হচ্ছে সিনট্যাক্স, আরেকটা হচ্ছে প্রায়োগিক দিক বা প্র্যাগম্যাটিক্স। তো দেখো, এইগুলো ছোট ছোট করে লেখা আছে, এগুলো তোমাদের বড় কোশ্চেনও কাজে লাগবে। ধ্বনি কি না, যে সমস্ত প্রতীক বা চিহ্ন নিয়ে ভাষা তৈরি, প্রতিটির উচ্চারণ ও ধ্বনি পৃথক থাকে। এটি ভাষার কি, প্রাথমিক উপাদান। তাহলে ভাষার প্রাথমিক উপাদান কি, ধ্বনি। এবার বলেছে শব্দার্থ। এর অর্থ হলো শব্দ বাক্যের অর্থ উপলব্ধি। যেমন শিশু ও কিশোর শব্দ দুটির অর্থ ভিন্ন, তাই তো। এবার হচ্ছে বাক্যবিন্যাস। ভাষার প্রকারভেদ রয়েছে এবং প্রতিটি ভাষার ক্ষেত্রে শব্দ একত্রিত করে বাক্য তৈরির নিয়মও পৃথক। শব্দকে নির্দিষ্ট নিয়মে বাক্য তৈরির নীতিকে বলা হচ্ছে ব্যাকরণ বা বাক্যবিন্যাস বা বাক্য গঠন। এবার হচ্ছে প্রায়োগিক দিক। বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন সময়ে শব্দের বা বাক্যের ব্যবহারের উপলব্ধি করলে ভাষার প্রায়োগিক দিক সেটা কি হয় না, পাওয়া যায়। এবার যেমন বলছে এখানে কি দেখো, যে কোনো শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষে থাকে আবার যখন বন্ধুদের সাথে ক্যান্টিনে থাকে তখন নিশ্চয়ই আলাদা শব্দ বা বাক্যের প্রয়োগ করে, তাই তো। আমরা বন্ধুদের সাথে যখন আড্ডা দিই আর যখন ক্লাসে থাকি কোনো স্যার বা ম্যাডামের সাথে কথা বলছি, তো দুটোতে আমাদের ডিফারেন্স থাকে, অনেক কথা বলার টোনের চেঞ্জ থাকে, অনেক বাক্য আমরা ইউজ করি না স্যার ম্যাডামদের কাছে। তো এটাকে কি বলছে না, এটাই হচ্ছে ভাষার প্রায়োগিক দিক। আমরা এক্স্যাক্ট
প্রয়োগটা জানি যে কোথায় কীরকম আমরা কথা বলবো। আচ্ছা, এরপর পরে কোয়েশ্চেন দেখো, যে বলেছে প্রাথমিক বাল্যকালের প্রাক্ষোভিক বিকাশের 4টি বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো এখানে যে খুব ঘন ঘন প্রক্ষোভ দেখা যায়, প্রক্ষোভ সাময়িক অর্থাৎ প্রক্ষোভের খুব দ্রুত পরিবর্তন ঘটে। একটি ক্রন্দনরত শিশুকে চকলেট দিলে সে সাথে সাথে কী হয়, তার হাসি মুখ দেখা যায়, হয়তো সেটা। এবারে বলেছে দেখো সাধারণত মূর্ত বস্তুকে কেন্দ্র করেই প্রক্ষোভ গড়ে ওঠে। 3 নম্বরে দেখো যে এই বয়সে উদ্দীপকের মাত্রা অনুযায়ী প্রক্ষোভের মাত্রা স্থির হয় না, সর্বদাই প্রক্ষোভ ছাড়া মাত্রা থাকে, প্রক্ষোভ চড়া মাত্রায় থাকে। আচ্ছা, তো কি বলছে যে মানে এই বয়সে উদ্দীপকের মাত্রা অনুযায়ী প্রক্ষোভের মাত্রাটা কি হয় না, স্থির থাকে না, এখানে সবসময় বেশি মাত্রায় প্রক্ষোভ থাকে। এই বয়সের শিশুরা প্রক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারে না, অনেক সময় কি হয় না অন্যভাবে প্রক্ষোভ প্রকাশ করে, যেমন ক্রন্দন, নখ কাটা, আঙুল চোষা, তোতলামি ইত্যাদি। ঠিক আছে, ঝঁক যেগুলো আমরা বলি যে হ্যাঁ ঝঁক করছে সে, তো সেগুলো এখানে প্রক্ষোভ হিসেবে বোঝাচ্ছে। এবার দেখো পেঁয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তর, এগুলো আমি খুব ডিটেলসে এই জন্য যাচ্ছি না যে আমি এগুলো পার্ট ওয়াইজ তোমাদের পড়াবো, তখন আমি ডেপথে যেয়ে পড়াবো। বাট এখন যেহেতু 2 নম্বরের কোয়েশ্চেন, আর যদি আমি অনেক ডিটেলসে বলতে চাই অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি পার্টিকুলার কোয়েশ্চেন বেসিসেই এখন এগুলো ধরছি। তো দেখো বলেছে যে পেঁয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তর, ঠিক আছে, সেই স্তরগুলো কী কী এটাও আমরা পড়বো, বড় কোয়েশ্চেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো জিন পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের 4টি স্তরের কথা বলেছেন। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, মানে সেন্সারি মোটর স্টেজ। দেখো আমি পাশে পাশে টাইমগুলো লিখে রেখেছি, সময়কালগুলো, তো এটা তোমাদের মনে রাখতে হবে। এটা কি সেন্সারি মোটর স্টেজ কখন হয় না, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত বাচ্চা। প্রাক সক্রিয়তামূলক স্তর মানে প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর। মূর্ত সক্রিয়তা স্তর মানে কনক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর। আর যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ এটা হচ্ছে 11 থেকে 18 বছর অবধি। ঠিক আছে, আর এখানে মূর্ত সক্রিয়তা স্তর বা কনক্রিট অপারেশনাল স্টেজ যেটা, সেটা অনেক সময় বড় কোয়েশ্চেন হিসেবেও আসে, তো এটা তোমরা আমি এটা বলে দেবো, তো এটা তোমাকে লং কোয়েশ্চেন হিসেবে পড়ে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, যে আত্মধারণা বলতে বা সেলফ কনসেপ্ট বলতে কী বোঝো। মানে অহং বা আত্ম শব্দটি হচ্ছে মনোবিজ্ঞানে 2টি অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে আত্ম মানে ব্যক্তির নিজ সম্পর্কে ধারণা এবং মনোভাব, অন্য অর্থে আত্ম হচ্ছে ব্যক্তির আচরণ মনোভাব সম্পর্কে ধারণা বা সেলফ ইমেজ যেটাকে বলছে। এই আত্মধারণাকে ব্যক্তিত্বের কেন্দ্রস্থল বা কোর বলা হয়। কার্ল সেগানের মতে নিজের সত্তা সম্পর্কে উপলব্ধি করাটাই হচ্ছে আত্মবোধ বা সেলফ কনসেপ্ট। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট আলোচনার জন্য। থ্যাংক ইউ।